ওয়েলকাম টু মাই থার্ড ক্লাস অন অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি বাই স্যার ফিলিপ সিডনি। দেখো, আজকে আলোচনা করব স্যার ফিলিপ সিডনির লেখা অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। এটা আমার থার্ড ক্লাস। আমি যথারীতি এর আগে দুটো ক্লাস করেছি। তুমি যদি দেখে না থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তুমি অবশ্যই গিয়ে দেখে নিও। দেখো, আমাদের নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে যে টেক্সটবুক আছে, অর্থাৎ অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি থেকে জাস্ট একটু তুলে দেওয়া আছে। আমাদের সিলেবাসে যতটুকুই আছে সেটুকু আমরা লাইন বাই লাইন আলোচনা করব। তাহলে প্রথমেই আসি প্যারা 6। দেখো, প্যারা 6 এর ক্ষেত্রে পুরো প্যারাগ্রাফটাই দেয়া নেই, জাস্ট লাস্ট লাইন থেকে শুরু হচ্ছে। কিভাবে শুরু হচ্ছে? আমরা জানি যে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি এই যে লিটারারি ক্রিটিসিজম যেটা স্যার ফিলিপ সিডনি লিখেছেন, উনি কাকে উদ্দেশ্য করে লিখেছেন? উনি স্টিফেন গসনকে উদ্দেশ্য করে লিখেছেন। কেন লিখেছেন? কেন কি উনি দেখাতে চেয়েছেন, অর্থাৎ স্যার ফিলিপ সিডনি উনি দেখাতে চেয়েছেন যে পোয়েট্রি হচ্ছে সুপ্রিম, যার উপরে আর কোনো কিছুই নেই। পাশাপাশি যারা পোয়েট তাদের তুলনা করা হয়েছে গডের সাথে। দেখো, প্যারা 6 যে সম্পর্কে বলা আছে সেটা হচ্ছে পোয়েট্রি ইজ রেসপেক্টেড ইভেন ইন দ্য মোস্ট বারবারাস কান্ট্রি। কবিতাকে সম্মান জানানো হতো কিরকম জায়গায়? এখন পর্যন্ত যে সমস্ত কান্ট্রিতে সভ্যতার আলো পৌঁছায়নি সেই সমস্ত দেশেও কবিতাকে সম্মান জানানো হয়ে থাকে। উনি কি বলছেন প্যারা 6-এ? বাট সিন্স দ্য অথর অফ মোস্ট অফ আওয়ার সায়েন্সেস, এই যে মোস্ট অফ আওয়ার সায়েন্সেস, দ্যাট মিন আমাদের যে সমস্ত শিক্ষা ক্ষেত্র আছে, সেটা ম্যাথমেটিক্স হতে পারে, সেটা হিস্ট্রি হতে পারে, সেটা জিওগ্রাফি হতে পারে, সেটা ফিলোসফি হতে পারে, দ্যাট মিনস সমস্ত ব্রাঞ্চ অফ নলেজ ওয়ার দ্য রোমান, অর্থাৎ রোমানরা লিখেছিলেন, অ্যান্ড বিফোর দেম দ্য গ্রেক, এবং তার আগে গ্রিকসরা লিখেছিলেন। লেট আস এ টাইটেল স্ট্যান্ড আপন দেয়ার অথরিটিজ। এরপরে দেখা যাক এই যে গ্রিক এবং রোমানসদের যে অথরিটি ছিল, সুতরাং তো গ্রিক এবং রোমানরা কি বলতেন? কাকে কি বলতেন না, যে সমস্ত রাইটাররা তোমার বিভিন্ন সাবজেক্ট লিখতেন বা বিভিন্ন বিষয়ের উপর যাদের দক্ষতা ছিল তাদের কি নামে অভিহিত করতেন? বাট ইভেন সো ফার অ্যাজ টু সি হোয়াট নেমস আই হ্যাভ গিভেন আনটু দিস নাও সর্ন হিল, তাদের যে এই অভূতপূর্ব একটা দক্ষতা ছিল, যে দক্ষতার উপরে আঙুল তোলা হয়েছে, অর্থাৎ যে দক্ষতা নিয়ে স্টিফেন গসন খুব বাজে বাজে কথা বলেছেন, তাদেরকে রোমান এবং গ্রিকরা কি বলেছে? তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে রোমানরা কি করেছেন না বিভিন্ন জ্ঞানের পরিধির উপরে বই লিখেছেন, এবং রোমানদের আগে লিখেছেন এই যে বিফোর দেম দ্য গ্রিকস, এবং রোমানদের আগে লিখেছেন গ্রিক। কিন্তু গ্রিকদের যে সমস্ত লোকজন এই বিভিন্ন শাখার উপরে লেখালেখি করতেন, তাদের যে দক্ষতা ছিল সেই দক্ষতার উপরে কিন্তু আঙুল তুলেছিলেন স্যার স্টিফেন গসন। তো উনি বলছেন 6 নম্বর প্যারাতে যে দেখা যাক রোমান এবং গ্রিকসরা এই সমস্ত জ্ঞানী ব্যক্তিদের কি নামে অভিহিত করতেন, তারাও কি স্টিফেন গসনের মতো এও করতেন না অন্য কিছু করতেন? নেক্সট প্যারা 7। এখানে প্যারা 7-এ যেটা বলা হয়েছে দ্য স্ট্যাটাস অফ পোয়েট্রি অ্যামং দ্য অ্যানসিয়েন্ট রোমান্স, অর্থাৎ প্রাচীন রোমান্সদের মধ্যে কবিতাকে এবং কবিদের কিভাবে দেখা হতো, উনি সেটাই বলেছেন, যেটা প্যারা 6-এ আমরা দেখে এসেছি যে গ্রিক এবং রোমান্সরা সেই সমস্ত জ্ঞানী ব্যক্তিদের কি নামে অভিহিত করতেন, কিরকম ভাবে ট্রিট করতেন, সেটা উনি যেমন বলেছেন। তো প্যারা 7-এ উনি তার বর্ণনা দিচ্ছেন। কি বলছেন? অ্যামং দ্য রোমান্স এ পোয়েট ওয়াজ কল্ড বেট, রোমানরা কবিদেরকে বেট নামে ডাকতেন বা বেট নামে উপাধি দিয়েছিলেন। হুইচ ইজ অ্যাজ মাচ অ্যাজ এ ডিভিনার, ফোরসিয়ার অর প্রফেট। বেটস কথাটার অর্থ হচ্ছে ডিভিনার, ফোরসিয়ার অর প্রফেট, যিনি কিনা ভবিষ্যতের পূর্বাভাস দিতে পারেন। অ্যাজ বাই হিজ কনজয়েন্ট ওয়ার্ড ভ্যাটিসিনিয়াম অর ভ্যাটিসিনারি ইজ ম্যানিফেস্ট, অর্থাৎ এই যে ডিভিনার এই কথাটা দুটো ওয়ার্ডের সংযোগের মাধ্যমে এসেছে। সেটা কি? দুটো ওয়ার্ড, একটা হচ্ছে ভ্যাটিসিনিয়াম এবং একটা হচ্ছে ভ্যাটিসিনারি। ভ্যাটিসিনিয়াম মিন্স হচ্ছে প্রফেসি, অর্থাৎ দৈব বাণী বা ভবিষ্যৎবাণী, এন্ড ভ্যাটিসিনারি মিন্স যিনি ভবিষ্যৎবাণী করতে পারেন, ফোরটেল, দ্যাট মিন্স যিনি ভবিষ্যৎবাণী করতে পারেন, ওয়ান হু ফোরটেল ভ্যাটিসিনারি। তো উনি বলছেন যে রোমানরা যে কবিদের ভেট বলে ডাকতেন, তারা কিরকম ছিলেন না তারা দৈববাণী করতে পারতেন। সো হেভেনলি এ টাইটেল ডিড দ্যাট এক্সেলেন্ট পিপল বেস্টাও আপন দিস হার্ট রাভিসিং নলেজ। সুতরাং উনি বলছেন যে রোমানরা কি করতেন, এই সমস্ত এক্সেলেন্ট পিপলদের, অর্থাৎ এই সমস্ত জ্ঞানী ব্যক্তিদের একটা হেভেনলি টাইটেল দিয়েছিলেন, কি না স্বর্গীয় উপাধি। সেই উপাধিটা কি? বেদ, যারা কিনা দৈববাণী করতে পারে। এবার কেন দিয়েছিলেন? কেন কি তাদের মধ্যে হার্ট র্যাভিসিং নলেজ আছে, তাদের মধ্যে না কবিদের মধ্যে। হার্ট র্যাভিসিং মিন্স হচ্ছে স্বর্গীয় জ্ঞান, অর্থাৎ তাদের মধ্যে যে স্বর্গীয় জ্ঞান আছে বা যে জ্ঞান দিয়ে তারা প্রত্যেকটা ব্যক্তিকে আকর্ষণ করতে পারেন তাদের কবিতার মাধ্যমে, সেই কারণে রোমানরা কি করতেন না এই সমস্ত এক্সেলেন্ট পিপলদের ভেটস বলে অভিহিত করতেন। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। নেক্সট, এন্ড সো ফার ওয়ার দে ক্যারিড ইনটু দ্য অ্যাডমিরেশন দেয়ার, এবং সেই কারণে, এন্ড সো ফার সেই কারণে, ওয়ার দে ক্যারিড ইনটু দ্য অ্যাডমিরেশন তাদের মধ্যে কি হতো, একটা শ্রদ্ধার জায়গা সৃষ্টি হতো। দ্যাট দে থট ইন দ্য চেঞ্জেবল হাইটিং আপন এনি সাচ ভার্সেস গ্রেট ফর টোকেন অফ দেয়ার ফলোইং ফরচুনস ওয়ার প্লেসড। তারা কি ভাবতেন? রোমানরা ভাবতেন যে
কবিরা কি করতে পারেন না বিভিন্ন কবিতার মাধ্যমে বিভিন্ন লোকের উপরে একটা প্রভাব বিস্তার করতে পারেন এবং ভবিষ্যৎবাণী করতে পারেন। অর্থাৎ কবিরা কি করতে পারেন না তাদের জ্ঞানের মাধ্যমে বা তাদের কবিতার মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তির উপরে একটা আকর্ষণীয় প্রভাব ফেলতে পারেন। হিটিং আপন, দ্যাট মিনস উদ্ভাবন ক্ষমতা। চেঞ্জেবল হিটিং আপন, দ্যাট মিনস এমন একটা উদ্ভাবন ক্ষমতা যে ক্ষমতাটা প্রত্যেক ব্যক্তির উপরে পড়ে এবং সেই ব্যক্তিকে চেঞ্জেবল করতে পারে। এবং কবিরা কি করতে পারেন না ভবিষ্যতে একটা ফোরটেলস করতে পারে বা ভবিষ্যৎবাণী দিতে পারে। এটা কারা ভাবতো? এটা রোমানরা ভাবতো। Whereupon grew the words of Sortes Virgilian, when by sudden opening Virgil book they lighted upon some verse, as it is reported by many, whereof the histories of the emperor's lives are full. এখানে তোমাকে প্রথম যেটা জানতে হবে যে শর্টস ভার্জিলিয়ান জিনিসটা কি। দেখো এখানে বলা হচ্ছে whereupon a grew the word of, অর্থাৎ উদাহরণস্বরূপ স্যার ফিলিপ সিডনি উনি বলছেন কি না শর্টস ভার্জিলিয়ান when by sudden opening Virgil book, একজন কি করেছিলেন না হঠাৎ করে ভার্জিলের একটা বই ওপেন করেছিলেন। they lighted upon some verse, এবং তিনি কিছু কবিতা দেখেছিলেন। as it is reported by many, যে কবিতায় it is, এখানে it means হচ্ছে কবিতা, যে কবিতাগুলো অনেক কি করেছিল না ভবিষ্যৎবাণী করেছিল। thereof the histories of the emperor's lives are full, সেই ভবিষ্যৎবাণীগুলি কাদের সম্পর্কে ছিল? সম্রাটদের জীবন কাহিনী সম্পর্কে ছিল। এরপরে এখান থেকে প্রশ্ন আসে যে শর্টস ভার্জিলিয়ান কি। দেখো শর্টস ভার্জিলিয়ান এই কথাটার ভেতরে যে শর্টস কথাটা আছে এটা কি রিফার করছে? এ মেথড অফ অবটেনিং এ প্রফেসি বাই ড্রয়িং লজ, অর্থাৎ কিছু লেখার মাধ্যমে ভবিষ্যৎবাণী করা। ভার্জিলিয়ান মিন্স দ্য ফ্রেজ, দেখো শর্টস ভার্জিলিয়ান রেফার্স টু এ মেথড অফ অবটেনিং এ প্রফেসি বাই ওপেনিং এ বুক অফ পোয়েমস বাই দ্য ল্যাটিন রাইটার ভার্জিল। ভার্জিল কি করেছিলেন? ভার্জিল একটা বই লিখেছিলেন। শর্টিস মানে কি জানলাম আমরা? শর্টিস মানে হচ্ছে প্রফেসি, এবং যেটা লিখেছিলেন ভার্জিল, আর সেই কারণে ভার্জিলের লেখা গ্রন্থটার নাম হচ্ছে শর্টিস ভার্জিলিয়ান। ক্লিয়ার? যেখানে কিনা অনেক ভবিষ্যৎবাণী করা ছিল এবং সেখানে কি হয়েছে কি দেখা গেছে না একজন বইটা হঠাৎ করে ওপেন করেছে এবং ওপেন করার ফলে উনি কি করেছেন? অফ দ্য ফার্স্ট ভার্স হুইচ মেট দ্য আই, উনি প্রথম কবিতা দেখতে পান। দ্য ফার্স্ট ভার্স, এই প্রথম কবিতাটা ওয়াজ টেকেন রিগার্ডেড অ্যাজ কন্টেনিং অ্যান ইন্টিমেশন অফ দ্য ফেট অফ দ্য পারসন হু হ্যাড ওপেন দ্য বুক, যে ব্যক্তিটা এই শর্টস ভার্জিলিয়ান গ্রন্থটা খুলেছিলেন এবং উনি যে কবিতাটা প্রথম দেখেছিলেন সেই কবিতাটাই ওনার ভাগ্য নির্ধারণ হয়েছিল। হিয়ার পিপল ট্রাইড টু রিড দেয়ার ফরচুন বাই ওপেনিং দ্য পোয়েট ভার্জিলস বুক। আর সমস্ত ব্যক্তিরা কি করত? সমস্ত ব্যক্তিরা ভার্জিলের এই বইটা প্রথম উল্টাতো হঠাৎ করেই, এবং প্রথম যে কবিতাটা যিনি দেখতে পারতেন যেন সেই কবিতাটাতেই তার ভাগ্য নির্ধারিত হতো। অ্যান্ড ফাউন্ড দেয়ার ফিউচার রিভিলড টু দেম, এবং তারা তাদের ভাগ্য দেখতে পারতো বা ভবিষ্যৎ দেখতে পারতো ইন দ্য ফার্স্ট ভার্স হুইচ গট দেয়ার নোটিস। তারা বইটা খুলে প্রথম যে কবিতাটা যাদের লক্ষ্যে আসতো বা যেটাই তারা লক্ষ্য করতো এবং সেই কবিতাটাতে যেটা লেখা থাকতো তারা ভেবে নিত যে সেটাই হচ্ছে তাদের ফরচুন, ডেস্টিনি। তাহলে বোঝা গেল যে শর্টস ভার্জিলিয়ান কি। উনি উদাহরণস্বরূপ বলছেন অ্যাকচুয়ালি উনি এই শর্টস ভার্জিলিয়ান কথাটা বা এই গ্রন্থটা উনি বললেন একটাই কারণ, আমরা জানি যে খনার বচন বলে একটা কথা প্রচলিত আছে, যে এটা খনার বচনে লেখা আছে। তুমি জেনে থাকবে বা তুমি শুনে থাকবে যে খনার বচনে যে সমস্ত কথা লেখা আছে সবগুলো একটা ছন্দ করে পোয়েটিক ফরম্যাটে লেখা আছে। তো খনা তো আজকে বেঁচে নেই, খনা কবে ছিল সেটাও জানা নেই, বহুকাল আগে উনি ছিলেন। তো দেখো বহুকাল আগে উনি যে সমস্ত প্রফেসি গুলো করে গেছেন বা যে সমস্ত নিয়ম নীতি গুলো লিখে গেছেন সবগুলো কিন্তু পোয়েটিক ফরম্যাটে। অ্যাকচুয়ালি স্যার ফিলিপ সিডনি এটাই বলতে চাইলেন যে সর্বপ্রথম কবিতারই সৃষ্টি হয়েছিল এবং সর্বপ্রথম কবিরই সৃষ্টি হয়েছিল। ক্লিয়ার? নেক্সট, তারপরে উনি আরেকটা ঘটনার কথা বলছেন, অ্যাজ অফ অ্যালভিনাস দ্য গভর্নর অফ আওয়ার আইসল্যান্ড। এবং এই যে গ্রন্থের কথা উনি বললেন শর্টিস ভার্জিলিয়ান, যেখানে অ্যালভিনাসের কথা আছে, উনি কে ছিলেন? দ্য গভর্নর অফ আওয়ার আইসল্যান্ড, আমাদের আইসল্যান্ডের গভর্নর ছিলেন। হু ইন হিজ চাইল্ডহুড মেট উইথ হিজ ভার্স, উনি ছেলেবেলায় কি করেছিলেন? মেট উইথ হিজ ভার্স, উনি এই ভার্জিলিয়ানের একটা কবিতা উনি প্রথমে পড়েছিলেন এবং সেই কবিতাটায় উনি কি পড়েছিলেন? প্রথমে উনি ভার্জিলিয়ানের বইটা খুললেন এবং খুলেই ওনার প্রথম যে কবিতাটা চোখে লাগলো সেটা হচ্ছে, সেটা ঠিক এরকম লেখা ছিল যে আর্মা অ্যামেন্স ক্যাপিও, আবার বলছি আর্মা অ্যামেন্স ক্যাপিও নেক স্যাট রেসনিস ইন আর্মি। আবার বলছি আর্মা অ্যামেন্স ক্যাপিও নেক স্যাট রেসনিস ইন আর্মি। এই লাইনটার আমরা পরে ব্যাখ্যায় আসছি। তো এই যে আলভিনাস, যিনি কিনা ছোটবেলায় ভার্জিলের বইটা উনি নিয়েছিলেন এবং উনি একটা কবিতা লক্ষ্য করেছিলেন বা পড়েছিলেন, এই কবিতাতে ঠিক এই লাইনটা লেখা ছিল, আর্মা অ্যামেন ক্যাপিও নেক স্যাট রেসনিস ইন আর্মি। উনি বিশ্বাস করেন যে এই লাইনটাই হয়তো বা এই কবিতাটাই হয়তো ওনার ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। অ্যান্ড ইন হিজ এজ পারফর্মড ইট, অ্যান্ড ইন হিজ এজ দ্যাট মিনস
ধীরে ধীরে পারফর্মড ইট। এই যে ভবিষ্যৎবাণী, এই যে লাইনটা, এটা যেন প্রকট বা সত্যি হতে লাগলো। অলদো ইট ওয়ার এ ভেরি ভ্যান অ্যান্ড গডলেস সুপারস্টিশন, যদিও এটাকে একটা কুসংস্কার বলা যেতে পারে, ব্যর্থ কুসংস্কার। অ্যাজ অলসো ইট ওয়াজ টু থিঙ্ক স্পিরিটস ওয়ার কমান্ডেড বাই সার্চ ভার্স। অ্যাজ অলসো ইট ওয়াজ, দ্যাট মিনস ওখানে আরো বলা হয়েছিল, অর্থাৎ ভার্জিলিয়ার কবিতায় কি বলা হয়েছিল, টু থিঙ্ক স্পিরিট ওয়ার কমান্ডেড বাই ভার্স, যে ভার্জিলিয়ান উনি নিয়ন্ত্রণ করতেন কাদের না, স্পিরিটদের এবং ঘোস্টদের। কিভাবে? তাদের নির্দেশ দেওয়া হতো, অর্থাৎ উনি নির্দেশের মাধ্যমে উনি নিয়ন্ত্রণ করতেন কাদের, স্পিরিট এবং ঘোস্টদের। দেখো আলবিনাস, আলবিনাস কে ছিলেন? আলবিনাস ছিলেন উনি 160 এডিতে জন্মগ্রহণ করেছিলেন অ্যান্ড ওন এ গ্রেট ডিস্টিংশন অ্যাজ এ মিলিটারি লিডার, এবং উনি পরবর্তীকালে মিলিটারি লিডার হয়েছিলেন। হি ওয়াজ ইন দ্য হ্যাবিট অফ কোটিং অফ দ্য ফলোইং লাইনস অফ ভার্জিন। উনি কি করতেন না, ভার্জিনের থেকে কিছু কিছু লাইন কোট করে রাখতেন, হুইচ হ্যাড কট হিজ অ্যাট্রাকশন, যে কোটগুলো কিনা বা যে লাইনগুলো কিনা ওনাকে আকর্ষণ করত। অ্যাজ এ চাইল্ড হি হ্যাড ওপেন্ড এ বুক অফ ভার্জিল। উনি যখন শিশু ছিলেন তখন ভার্জিলের বইটা যখন খোলেন তখন উনি এই লাইনটা পান, এই ল্যাটিনের ফর্মে। কোনটা না, আর্মা অ্যামেন্স ক্যাপিও নেক্সট হ্যাট রাসিন ইজ ইন আর্মি, যার কথা হচ্ছে, যার অর্থ হচ্ছে ডিস্ট্রাক্টলি আই টেক আপ আর্মস বাট দেয়ার ইজ লিটল পারপাস ইন আর্মস। এখানে আর্মস মিনস হচ্ছে ওয়েপন। দেখো উনি পরবর্তীকালে কি হয়েছিলেন, উনি পরবর্তীকালে মিলিটারি লিডার হয়েছিলেন। তো এই লাইনটার মধ্যে যেন ওনার ভবিষ্যৎ লুকিয়ে ছিল, সেটাই বলতে চাইছেন এক কথা। Whereupon this word charms derived of charmina, যেখানে এই চার্মস কথাটা চার্মিনা থেকে এসেছে। so yet serving it to show the great reverence those which were held in. Reverence means হচ্ছে শ্রদ্ধা। যদিও এটা একটা superstitious belief, that means কুসংস্কার belief, তথাপি it to show the great reverence, that means একটা মহান শ্রদ্ধা জন্মায় those which, সেই সমস্ত জ্ঞানের প্রতি were held in, না ভার্জিল যে সমস্ত জ্ঞান দিয়ে এই সুপারস্টিশিয়াস বিলিফ গুলোকে উপস্থাপনা করেছিলেন, তার দক্ষতাকে, and all together not without ground, তার যে দক্ষতা ছিল সেই দক্ষতা গুলোকে কিন্তু একটা শ্রদ্ধা জানানোর দাবি রাখে। দ্যাট মিনস তার যে দক্ষতা ছিল সেই দক্ষতাকে অবশ্যই শ্রদ্ধা জানাতে হবে। সিন্স বোথ দ্য অরাকেলস অফ ডেলফোস অ্যান্ড সিভিলাস প্রফেসিস ওয়ার হোললি ডেলিভার্ড ইন ভার্স। তারপর উনি আবার বলছেন, আরো দুটো বইয়ের উপস্থাপনা উনি করছেন, দ্য অরাকেলস অফ ডলফোস অ্যান্ড সিলভিয়াস প্রফেসিস, এগুলো কিন্তু কবিতা ফরম্যাটে লেখা। তার মানে এই যে পুরো প্যারাগ্রাফটা উনি দেখাতে চাইলেন যে রোমানরা কি ভাবতেন। তাহলে এই পর্যন্ত আমরা এখানে কটা গ্রন্থের নাম পেলাম? প্রথমত হচ্ছে শর্টস ভার্জিলিয়ান, 2 নাম্বার হচ্ছে দ্য অরাকেলস অফ ডেলফোস, এবং 3 নাম্বার হচ্ছে সিভিলাস প্রফেসি। তার মধ্যে আমরা শর্টস ভার্জিলিয়ান এটা জানলাম জিনিসটা কি, গ্রন্থটা কি। এরপর দেখা যাক দ্য অরাকেলস অফ ডেলফোস অ্যান্ড সিলভিয়াস প্রফেসিস এই জিনিসটা কি। কেন কি এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। দেখো অরাকেলস অফ ডেলফোস এটা কি, ওয়াজ ফেমাস ফর গিভিং প্রফেটিক আনসারস টু দোজ ওয়ান্টিং টু নো দেয়ার ফিউচার। অরাকেলস মিনস হচ্ছে দৈববাণী। এই গ্রন্থে কি ছিল না, এই গ্রন্থে ছিল যে যদি কেউ জানতে চায় তার ইন ফিউচার কি হবে তার উদাহরণ এখানে বলে দেওয়া ছিল, বা সে এখান থেকে তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারত। যেমন অডিপাস কি করেছিলেন, অডিপাস উনি বুঝতে পেরেছিলেন যে, বা উনি জানতে পেরেছিলেন যে উনি ওনার নিজের পিতাকে হত্যা করবেন এবং পরবর্তীকালে উনি ওনার মাকে বিয়ে করবেন, এবং ঠিক সেটাই হয়েছে। এরপরে সিভিলাস প্রফেসিস কি, সিভিলাস প্রফেসিস ওয়ার কন্টেন্ট ইন সাচ বুকস ওন্ড বাই প্রফেট সিভিল্লা। অর্থাৎ সিভিল্লা উনি কি করতেন, উনি দৈববাণী করতে পারতেন, এবং ওনার দৈববাণীগুলো যে গ্রন্থে লিপিবদ্ধ করা আছে সেটা হচ্ছে যে তোমার সিভিলাস প্রফেসিস। দ্য আইডিয়া হিয়ার ইজ দ্যাট দ্য অরাকেলস অফ অ্যানসিয়েন্ট টাইম ডেলিভার্ড দেয়ার প্রফেসিস ইন ভার্স। অ্যাকচুয়ালি স্যার ফিলিপ সিডনি এই সমস্ত গ্রন্থগুলো তুলে বলতে চাইছেন কি না, এই গ্রন্থগুলো হচ্ছে সব থেকে প্রাচীনতম গ্রন্থ, এবং এই গ্রন্থে যে সমস্ত কথা লেখা আছে বা যে সমস্ত প্রফেসিস লেখা আছে পুরোটাই কিন্তু পোয়েটিক ফরম্যাটে লেখা আছে। নেক্সট, ফর দ্যাট সেম এক্সকুইজিট অবজার্ভিং অফ নাম্বার এন্ড মেজার ইন ওয়ার্ড এন্ড দ্যাট হাই ফ্লাইং লিবার্টি অফ কনসিট প্রপার টু দ্য পোয়েট ডিড সিম টু হ্যাভ সাম ডিভাইন ফোর্স ইন ইট। এই লাইনটার মাধ্যমে স্যার ফিলিপ সিডনি এক কথায় বলতে চাইছেন যে কবিদের যে সমস্ত পোয়েটিক ইমাজিনেশন পাওয়ার আছে সেগুলো কি করে না, সেগুলো দিয়ে তারা যে কোনো স্বর্গীয় জিনিস সৃষ্টি করতে পারে। হাই ফ্লাইং দ্যাট মিনস যেগুলো সূর্য পর্যন্ত পৌঁছাতে পারে। এখানে কোনগুলো না, এখানে পোয়েটিক ইমাজিনেশনের কথা বলা হচ্ছে। লিবার্টি স্বাধীনভাবে, অর্থাৎ কবিদের যে পোয়েটিক ইমাজিনেশন সেটা খুব স্বাধীনভাবে একটা সুউচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে, এবং সুউচ্চ পর্যায়ে পৌঁছানোর পর তারা কিছু দৈবিক শক্তির সৃষ্টি করতে পারে। ক্লিয়ার? নেক্সট, প্যারা 8, দ্য স্ট্যাটাস অফ পোয়েট্রি অ্যামং দ্য হিব্রু। অর্থাৎ হিব্রুদের মধ্যে কবিদের অবস্থান কোথায় ছিল। দেখো স্যার ফিলিপ সিডনি
বলছেন and may not I pursue a little further to show the reasonableness of this word fact। উনি বলছেন যে কবিদের যে ভেটস বলা হতো এটা অবশ্যই একটা তাৎপর্যপূর্ণ বা যুক্তিযুক্ত and say that the holy David psalm are divine poem। তারপর উনি বলছেন যে ডেভিড সাম, এখানে পি এর উচ্চারণ সাইলেন্ট এন্ড এল এর উচ্চারণ সাইলেন্ট, ডেভিড সাম এটাও কি একটা ডিভাইন পোয়েম। ইফ ডু যদি হয়, আই শ্যাল নট ডু যদি সেটা নাই হয়, ইট উইদাউট দ্য টেস্টিমনি, টেস্টিমনি মিনস হচ্ছে উইটনেস বা এভিডেন্স অফ গ্রেট লার্নেড ম্যান বোথ এনসিয়েন্ট এন্ড মডার্ন। অর্থাৎ উনি বলছেন যে ডেভিড সামস এটা একটা ডিভাইন পোয়েম কিনা এটা বলা যাবে না তাদের যুক্তি বা প্রমাণ বা সাক্ষী ছাড়া, তাদের গ্রেট লার্নেড ম্যান এই সমস্ত মহান বিখ্যাত জ্ঞানীদের যুক্তি ছাড়া বা প্রমাণ ছাড়া, বোথ এনসিয়েন্ট এন্ড মডার্ন প্রাচীন কালে এবং আধুনিক কালের যে সমস্ত জ্ঞানী ব্যক্তিরা আছেন তাদের যুক্তি ছাড়া ডেভিড সামকে কখনোই বলা যাবে না যে এটা ডিভাইন পোয়েম কিনা। দেখো ডিভাইন সাম কি? দিস ইজ এ রেফারেন্স টু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন অফ দ্য ওল্ড টেস্টামেন্ট অফ দ্য বাইবেল। ডেভিড সাম হচ্ছে বাইবেলের ওল্ড টেস্টামেন্টের একটা গুরুত্বপূর্ণ পার্ট। দ্য ইংলিশ টাইটেল ইজ ফ্রম দ্য গ্রিক ট্রান্সলেশন সাময়, অর্থাৎ এই যে সামস আছে এটা মেন অর্থ হচ্ছে গ্রিকে সাময়, যেখান থেকে এই সাম কথাটা নেওয়া হয়েছে। মিনস ইনস্ট্রুমেন্টাল মিউজিক, অর্থাৎ ডেভিড সাম এই কথাটার অর্থ হচ্ছে ডেভিডের ইনস্ট্রুমেন্টাল মিউজিক। যদি বিস্তারিত ভাবে বলা হয় দ্য ওয়ার্ডস অ্যাকম্পানিং দ্য মিউজিক, সেই সমস্ত শব্দ যেগুলো মিউজিকের সমন্বয়ে গাওয়া হয় তাকে বলা হচ্ছে সাম, অর্থাৎ ভজন বলা যেতে পারে, যেটা আমরা বাংলায় বলে থাকি ভজন। দেয়ার আর 150 সামস ইন দ্য জুইশ এন্ড ওয়েস্টার্ন খ্রিস্টান ট্র্যাডিশন। সাধারণভাবে 150টা সাম আছে কোথায় না জিউস এন্ড ওয়েস্ট খ্রিস্টান ট্র্যাডিশন। এখানে সিডনি এটা উপস্থাপন করেছেন কেন কি, যদিও ডেভিড সাম প্রোজ ফরম্যাটে লেখা, তথাপি এটার ভেতরে পোয়েট্রির যে সমস্ত গুণ থাকা প্রয়োজন সবগুলোই এর মধ্যে আছে, সেই জন্য উনি বলছেন যে এটা একটা ডিভাইন পোয়েম। তাহলে বোঝা গেল যে ডেভিড সাম কথাটা কি বা ডেভিড সাম জিনিসটা কি। বাট ইভেন দ্য নেম অফ সামস উইল স্পিক ফর মি, যদি আমাকে বলতে বলা হয় হুইচ বিং ইন্টারাপ্টেড ইজ নাথিং বাট সং, যে সামস এটা হচ্ছে কিছুই নয়, এটা হচ্ছে গান। দেন দ্যাট ইজ ফুললি রিটেন ইন মিটার, যেটা কিনা পুরো ছন্দে লেখা। আমরা কি জানি যে যখন আমরা আগে ইন্ট্রোডাকশনে জেনেছি বা আমরা এটা জানি যে কোনো কবিতা লিখতে গেলে তার ছন্দটা কোনো কাজেই আসে না, জাস্ট এটা একটা আনন্দদায়কের জন্য বা আনন্দ পাওয়ার জন্য ছন্দ করে লেখা হয়। অ্যাজ অল লার্নেড হিব্রিকানস এগ্রি, যেখানে যে সমস্ত হিব্রু স্কলাররা আছে তারা সবাই রাজি হবেন। অলদো দ্য রুলস বি নট ইয়েট ফুললি ফাউন্ড, যদিও এই সাম রচনার সময় কবিতা লেখার ক্ষেত্রে যে সমস্ত রুল গুলো ফলো করা উচিত সেগুলো একটাও কিন্তু ফলো করা হয়নি। লাস্টলি এন্ড প্রিন্সিপালি ইজ হ্যান্ডলিং হিজ প্রফেসি, উনি যেভাবে দৈববাণী লিখেছেন বা যেভাবে উনি হ্যান্ডেল করেছেন বা লিপিবদ্ধ করেছেন, হুইচ ইজ মিয়ারলি পোয়েটিক্যাল, সেটা শুধু একমাত্র পোয়েটিক্যাল ব্যাপার। ফর হোয়াট এলস ইজ দ্য অ্যাওকিং হিজ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, উনি এখানে ওনার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টকে অ্যাড্রেস করেছেন দ্য অফেন এন্ড ফ্রি চেঞ্জিং অফ পারসন, এবং যেখানে একজন ব্যক্তি মুক্তভাবে বা ফ্রিলি কোনো কিছু উচ্চারণ করতে পারেন। হিজ নোটেবল প্রোসোপোপোইয়াস, নোটেবল মানে কি? নোটেবল মিন্স হচ্ছে উল্লেখযোগ্য, প্রোসোপোপোইয়াস মিন্স এটা একটা ফিগার অফ স্পিচ যেখানে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে পার্সোনিফাই করা হয়, অর্থাৎ একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে জীবন্ত হিসেবে কল্পনা করা হয়। উনি কি করেছেন, উনি ওনার এই গ্রন্থে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে একটা ব্যক্তি হিসেবে উপস্থাপন করেছেন, এবং ওনার এই যে দক্ষতাগুলো when he made you as it were, যখন তুমি জানবে বা তোমাকে এটা অবগত করা হবে as it were যেমনটা ছিল, he God coming in his majesty, এরকম ভাবে তোমাকে অবগত করা হয়েছে যে মহান সর্বশক্তিমান ঈশ্বর আসছেন উনি ওনার ম্যাজেস্টির মাধ্যমে। আর কি করছেন উনি? হি ইজ টেলিং অফ দিস জয়ফুলনেস এন্ড হিল স্লিপিং, এবং উনি বলছেন যে সমস্ত প্রাণীকুল এবং সমস্ত ভূমিরূপ কি করছেন? আনন্দে লাফিয়ে উঠছেন। এই সমস্ত কথাগুলো কিন্তু উনি বলে গেছেন ওনার এই ডেভিড সামের গ্রন্থটিতে। বাট এ হেভেনলি পোয়েজি, কিন্তু একটা স্বর্গীয় কবিতা যেখানে অলমোস্ট হি শোড হিমসেলফ এ প্যাশনেট লাভার, উনি কি দেখিয়েছেন নিজেকে? একজন আবেগপ্রবণ একজন প্রেমিক হিসেবে। সেটা কার? অফ দ্যাট আনস্পিকেবল এন্ড এভারলাস্টিং বিউটি, অর্থাৎ অবর্ণনীয় এবং চিরস্থায়ী একটা সৌন্দর্যের আবেগপ্রবণ একজন প্রেমিক হিসেবে উনি উপস্থাপন করেছেন। টু বি সিন বাই দ্য আইজ অফ মাইন্ড, এটা একমাত্র তুমি তোমার মনের অন্তর্দৃষ্টি দিয়ে উপলব্ধি করতে পারবে। অনলি ক্লিয়ার বাই ফেথ, এবং সেটা তুমি কি বিশ্বাস দিয়ে উপলব্ধি করতে পারবে? উনি প্রশ্ন তুলছেন। বাট ট্রুলি, কিন্তু সত্যি করে, হ্যাভিং নেমড হিম আই ফিয়ার টু সিম টু প্রোফেন দ্যাট হলি নেম অ্যাপ্লাইং ইট টু পোয়েট্রি হুইচ ইজ অ্যামং আস ফ্রম ডাউন টু সি সো রিডিকুলাস অ্যান্ড এস্টিমেশন। কিন্তু উনি বলছেন
বলছেন কিছু সত্য, উনি বলছেন যে বাট ট্রুলি, কিন্তু একটা জিনিস খুবই সত্যি, নাও বর্তমানে হ্যাভিং নেমড হিম আই ফিয়ার টু সেম টু প্রোফ্যান। প্রোফ্যান মিনস ভক্তিহীন, অপবিত্র করা। যে আমার মনে হয়েছে এটা অপবিত্র করা হয়েছে, দ্যাট হোলি নেম, সেই পবিত্র নামকে অ্যাপ্লাইং ইট টু পোয়েট্রি, যে কবিতার ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করে, হুইচ ইজ অ্যামং আস, যিনি আমাদের মধ্যে আছেন, থ্রোন ডাউন টু সো রিডিকিউলাস অ্যান্ড এস্টিমেশন, কি না একটা হাস্যরঞ্জক বা একটা হাস্য ব্যঞ্জক কোনো কিছু উপস্থাপন করা হয়েছে তার বিরুদ্ধে। এখানে কার বিরুদ্ধে? এই যে ডেভিডের বিরুদ্ধে, এবং তাকে যে রিডিকিউল করা হয়েছে সেটা যেন তাকে অপবিত্র করা হয়েছে, এটা বলতে চাই। নেক্সট প্যারা 9, এখানে উনি বলছেন দ্য স্ট্যাটাস অফ পোয়েট্রি অ্যামং দ্য গ্রিক, গ্রিকদের মধ্যে কবিতার কিরকম অবস্থান ছিল। তাহলে প্রথমে আমরা দেখলাম রোমানদের মধ্যে, তারপরে দেখলাম আমরা হিব্রুদের মধ্যে, এরপরে আমরা দেখব গ্রিকসদের মধ্যে। বাট নাও লেট আস সি হাউ দ্য গ্রিক হ্যাভ নেমড ইট। চলো এরপর আমরা দেখি যে কবিতাকে বা কবিদের গ্রিকরা কিভাবে অভিভূত করতেন, হাউ দে ডিমড অফ ইট। ডিমড মিন্স হচ্ছে গণ্য। দ্য গ্রিকস কল্ড হিম এ পোয়েট, গ্রিকরা বলতেন কবি, হুইচ নেম হ্যাজ অ্যাজ দ্য মোস্ট এক্সেলেন্ট, যার কি আছে একটা মহান বা বিশেষ তাৎপর্য আছে, এক্সেলেন্ট বা এক্সেলেন্সি গন থ্রু আদার ল্যাঙ্গুয়েজেস। কবিরা কি করতে পারেন? কবিরা সহজভাবে যে কোনো ভাষাতেই বিচরণ করতে পারে। ইট কামড অফ ওয়ার্ড, এই যে পোয়েট কথাটা, এটা কোথা থেকে এসেছে? না এটা হচ্ছে পয়েম থেকে এসেছে, POIEIN, পয়েম। পয়েম থেকে পোয়েট কথাটা এসেছে, যার অর্থ হচ্ছে টু মেক, অর্থাৎ সৃষ্টিকর্তা, যিনি কিনা কোনো কিছু সৃষ্টি করতে পারেন। wherein I know not whether by luck or wisdom, যেখানে আমি জানি না whether by luck or wisdom, ভাগ্যক্রমে কি জ্ঞানের দ্বারা, we Englishmen have made with the Greeks, যে আমরা গ্রিকদের সাথে একমত হতে পেরেছি, in calling him a maker। কেন কি গ্রিকরা কবিকে কি বলেন? গ্রিকরা কবিকে বলেন মেকার। সুতরাং আমরাও যেন গ্রিকদের সাথে একমত হতে পেরেছি। which name, যে নামটা, অর্থাৎ এই যে কবি, এই নামটা, how high and incomparable a title it is। উনি বলছেন গ্রিকরা মনে করেন যে এই পোয়েট বা এ মেকার, এই উপাধিটা কিরকম? এই উপাধিটা হচ্ছে হাই, খুব সুউচ্চ, and incomparable, that means তুলনা করা যায় না, অর্থাৎ অতুলনীয়। একমাত্র কবির তুলনা হয় কবির সাথে। তো গ্রিকদের কাছে কবিরা ছিলেন এক সুউচ্চ, অতুলনীয় একটা জিনিস। I had rather were known by marking the scope of other sciences than by my partial allegation। by my partial allegation কি? দেখো পার্সিয়াল মানে হচ্ছে আংশিক, অ্যালিগেশন মিন্স হচ্ছে অভিযোগ। আমার যে পার্সিয়াল অ্যালিগেশন বা আমার যে আংশিক অভিযোগ, তার থেকে কি আই হ্যাড রেদার ওয়ার নোন, আমি জানতে পেরেছি, বাই মেকিং দ্য স্কোপ অফ আদার সায়েন্স, যে কবিতার একটা স্কোপ থাকে অন্যান্য ব্রাঞ্চের ক্ষেত্রে বা শিক্ষার অন্যান্য শাখার ক্ষেত্রে, তারা যে সহজে বিচরণ করতে পারে, কবিরা যে বিচরণ করতে পারে, এটা আমাকে মেনে নিতে হবে। কিসের থেকে? দেন বাই মাই পার্সিয়াল অ্যালিগেশন, আমার পার্সিয়াল অ্যালিগেশন থেকে বা আমার আংশিক অভিযোগের চেয়েও এটা আমাকে স্বীকার করতে হবে যে কবিতার মাধ্যমে, মার্কিং মিন্স হচ্ছে চিহ্ন, যে তারা চিহ্ন রাখতে পারেন কিসের? স্কোপ, অর্থাৎ সুযোগ। কিসের সুযোগ? না অফ আদার সায়েন্স, অন্যান্য সাবজেক্টের যে জ্ঞান অর্জন করা যায় কবিতার মাধ্যমে, বা অন্যান্য সাবজেক্ট যে পোয়েটিক ফরম্যাটে লেখা হয়, এটার একটা চিহ্ন কিন্তু কবিতার মধ্যে আছে, এবং সেটা আমাকে মেনে নিতে হবে। যদিও আমি আংশিকভাবে অভিযোগ করি, তথাপি এটা আমাকে স্বীকার করতেই হবে যে কবিদের এক অফুরন্ত ক্ষমতা আছে। আই হোপ এই পর্যন্ত তোমার কাছে ক্লিয়ার হলো। বাকিটা আমরা নেক্সট পার্টে অবশ্যই কমপ্লিট করার চেষ্টা করব। থ্যাংক ইউ।